সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান। একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী। অপরিচ্ছন্ন পরিবেশ আর ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। ভবন নির্মাণে ত্রুটি সহ আরও অনেক অসঙ্গতি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানিয়েছেন আইনমন্ত্রী। ভোক্তা পর্যায়ে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন এবং কেরোসিন লিটারে 5 টাকা করে বেড়েছে, দর অপরিবর্তিত ডিজেলের। দেশের ইতিহাসে রেকর্ড বাজেট দিতে যাচ্ছে সরকার। আকার বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নেও সর্বোচ্চ জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রামসমান সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় সবার জন্য অপেক্ষা করছে। হেসে খেলে সেই সময় পার করলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের। তিনি জানান, সরকারের কাজ করবে। সরকার তখনই সফল হতে পারবে যখন দলের নেতাকর্মীরা সরকারের সঠিক কাজে সহযোগিতা করবে। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি করার মাধ্যমে দলকে সঠিক রেখে সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছোটবেলায় তার পিতার শাসন নিয়ে স্মৃতিচারণ করে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে সবার দৃষ্টিতে আনেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান যেমন বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন, অনেকটা সেই রকম পরিস্থিতিতে এই সরকারও দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, গত 17 বছর কি হয়েছে তার জীবন্ত সাক্ষী আপনারা। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, মানুষ তার কাছেই প্রত্যাশা করে যার কাছে কিছু পেতে পারে। জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, যে আশা ভরসা করে বিএনপির ইশতেহারের প্রতি জনগণ নির্বাচনে সমর্থন জানিয়েছে তা পূরণ করতে হবে। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে বিএনপির নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাধ্যমেই আপনি আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। চেষ্টা করব। দেশ ও দলের ক্রান্তিকালে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, দেশের পরিবর্তন এবং সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। আলোচনার বিশিষ্টজনরা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, তাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজন এবং বিএনপি নেতারা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনার আয়োজন করে বিএনপি। দেশপ্রেমের কাছে এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব সময় দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। বর্তমান সরকার জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করেই দেশ পুনর্গঠনে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান।
এই বিষয়টা খুব জরুরি এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অপর একটি ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই দেশকে তিনি সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন। এবং সর্বশেষ জাতির তৃতীয় ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই বিশ্বাস করি তিনি বাংলাদেশকে আবার নতুন করে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করবেন। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে যাওয়ার যে স্টেপিং স্টোনগুলো আছে সেগুলো নির্ধারিত হয়েছে, এগুলো বাস্তবায়নের দিকে আমাদেরকে যেতে হবে। জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এখনো গতির সঞ্চার হয় নাই, কিন্তু আশার সঞ্চার হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আলোচনায় বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হিসেবে রয়েছেন জিয়াউর রহমান। তিনি নীতিহীনদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতিকে সহজ করতে চেয়েছিলেন। দেশে যখন কোনো রাজনীতি হয়, কোনো আন্দোলন হয়, কি জন্য হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, কি মতলবে হচ্ছে, কি চক্রান্তের জন্য হচ্ছে, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি সাবধান করব যে আপনার পিতার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে, আপনিও যদি আপনার পিতার মতো দেশের প্রশ্নে অটল এবং অচল থাকেন এবং আপনি থাকবেন, সেই বিশ্বাস আমি করি, সেই বিশ্বাস আমার আছে। এবং আপনার বিরুদ্ধেও কিন্তু একইভাবে সেই পরিবেশ সৃষ্টি করা হতে পারে। তিনি সময়কে ধারণ করতে পারতেন, সময়ের চাহিদাটাকে বুঝতে পারতেন, জনমানুষের চাহিদাটা কি সেটা তিনি বুঝতে পারতেন। তিনি রাজনীতি সহজ করবেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যারা রাজনীতি করে তাদের জন্য। দুর্নীতি এবং নীতিহীন রাজনীতি যারা করতে চায় তাদের জন্য তিনি রাজনীতিকে কঠিন করতে চেয়েছিলেন। এই সত্যটা চর্চার মধ্য দিয়ে সামনে উঠে আসেনি। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপনা করা হচ্ছে। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার জন আস্থা তৈরি করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকায় আদ্দিন হাসপাতালকে 2 লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও 1 লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে আরও অনেক অসঙ্গতি পাওয়ার দাবি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। হাসপাতালের ইমারত নির্মাণে ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আজও দুর্ব্যবহার করেছে হাসপাতালের স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ হঠাৎ রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রায় ৩.৫ ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। এত অনিয়মের পরও কেন এতদিন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর?
এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সংস্থাটির সহকারী পরিচালক। জনবলের ঘাটতির কারণে আপনারা তদারকি করতে পারেন না, তাহলে এই দায় কে নেবে? হাসপাতাল নেবেন, আপনারা নেবেন? এটা আসলে এটার ব্যাপারে যদি কিছু কথা বলতে হয়, এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সঙ্গে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ আমরা শেষ করে দিই। হাসপাতালের ইমারত নির্মাণ ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি দেখেন, তার সাথে আমরা আলোচনা করব, করে জানাবো। এদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য রবিবার সকালে দুঃখ প্রকাশ করে আদ্দিন কর্তৃপক্ষ। তারপরও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতাল স্টাফরা। এর আগে যমজ 2 শিশু সন্তান হারানো নাজমা বেগমের বাসায় যান স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামেসা ধর্ষণ এবং হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে আজ। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিশেষ শুনানির দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আজ মামলার বিচার শুরু হবার কথা রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ এবং হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামেসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে রামেসা ধর্ষণ এবং হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানকালে এসব কথা জানান আইনমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষা রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন এবং গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই, তবে দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস এবং মাদক নির্মূল করা হবে। রবিবার সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জেলা কারাগার স্থানান্তর হবে জঙ্গল সেলিমপুরে। কিশোর গ্যাং, মাদক, জুয়া রোধে আইনের সংস্কার করা হবে বলেও তিনি জানান। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে, বিভিন্ন পাহারাদা বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে রেবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, কর্মময় জীবনের অবদান নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা যাতে চিরদিন
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির জাপান শাখার উদ্যোগে টোকিওতে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন। আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইশরাক হোসেনের সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান। সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মিরেজাউল করিম রেজা। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, 17 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং সেই জঞ্জাল পরিষ্কার করতেও আমাদেরকে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা, আমরা যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছি, আমরা তো শহীদ জিয়ার আদর্শকে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিনে আমরা রাজনীতি করে দেশকে গড়ে তুলতে চাই। তারেক রহমান সাহেব তার বাবার মতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য রেখেছে এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই পরিকল্পনা উনি করেছে এবং যেই কাজগুলো উনি সামনের দিকে করবে, এটাতে ইনশাআল্লাহ যারা দেশে আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আপনাদের মতো মানুষ আছে, সবার জন্য ইনশাআল্লাহ আগামী দিনের জন্য অনেক ভালো কিছু করবে। আপনারা দেশে ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। লিটারে 5 টাকা বেড়ে পেট্রোল 140, অকটেন 145, কেরোসিন 135 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। নতুন দাম কার্যকর হবে আজ থেকে। রবিবার রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অকটেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা, পেট্রোলের দাম 135 থেকে বাড়িয়ে 140, কেরোসিন 130 থেকে বাড়িয়ে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতো 115 টাকা রাখা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে গত 19 এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে 15 টাকা, অকটেনে 20, পেট্রোলে 19 এবং কেরোসিনের দাম 18 টাকা বাড়ানো হয়েছিল। ওই সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা থেকে বাড়িয়ে 115, অকটেনের 120 থেকে বাড়িয়ে 140, পেট্রোলের 116 থেকে বাড়িয়ে 135 টাকা, কেরোসিন 112 টাকা থেকে বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছিল। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ 9 লাখ কোটি টাকা রেকর্ড বাজেট দিচ্ছে সরকার। উচ্চাকাঙ্ক্ষার বাজেটে সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান শুধু নয়, জোর দেওয়া হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দেও। বাজেটকে তাই দৃষ্টিভঙ্গি বদলের বাজেট বলছেন কেউ কেউ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বড় করলেই হবে না, বাস্তবায়নে দিতে হবে সর্বোচ্চ জোর। সংস্কার এবং সক্ষমতা বাড়ানো না হলে নতুন বাজেট কাগজের দলিলে পরিণত হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আগামী 11 জুন সংসদে উঠছে 9 লাখ কোটি টাকার বাজেট। এই বাজেট চলতি বছরের তুলনায় 23% বড় আর সংশোধিত বাজেটের তুলনায় 18% বেশি। প্রয়োজনের তুলনায় আমি উচ্চাভিলাষী বলছি না, কিন্তু সক্ষমতার তুলনায় এটা উচ্চাভিলাষী, কারণ এই টাকাটা তো জোগাড় করতে হবে। আমি বাজেটে বিরাট ফিগার দেখাতে পারি, কিন্তু বাস্তবায়ন, ওই যে তুমি যেটা বললা, বাস্তবায়ন করে আমার দেখাতে হবে যে হ্যাঁ এটা বাস্তবায়ন হয়েছে এবং অর্থনীতিতে এই অর্থটা সত্যিই ঢুকেছে। রেকর্ড পরিমাণ এই বাজেটে গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি ও নতুন কর্মসংস্থান। শিক্ষা ও স্বাস্থ্যেও থাকছে বাড়তি নজর। বাজেটের সবচেয়ে বড় সমস্যা ছিল বাজেট করা হতো কিন্তু বাস্তবায়ন হতো না। এবারের বাজেটটি অন্তত এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের একটা ইঙ্গিত থাকতে হবে যে আমি যে টাকা খরচ করব প্রকৃত খরচ করব। 3 লাখ কোটি টাকার চূড়ান্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষার বরাদ্দ 47,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতের বরাদ্দ 35,000 কোটি। তবে এবারও 50,000 কোটি টাকার সর্বোচ্চ বরাদ্দ গেছে পরিবহন ও যোগাযোগ খাতে। উন্নয়ন খরচ 50 ভাগ বড় করা প্রশংসার হলেও প্রশ্ন বাস্তবায়ন নিয়ে। বিভিন্ন মন্ত্রণালয় এগুলো বাস্তবায়ন করবে, বিভিন্ন বিভাগ এগুলো বাস্তবায়ন করবে, যারা নাকি অতীতে ওই কম অঙ্কের টাকাও ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন না। সো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি নজর দিতে হবে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, সেখানে যেসব সংস্কার করার দরকার সেটা করা, সেখানে যে জবাবদিহিতা যে সংস্কৃতি সেইটা স্থাপন করা।
বিশাল বাজেট বাস্তবায়নে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের উচ্চাভিলাষী টার্গেট ঠিক করছে সরকার, যা চলতি বাজেটের তুলনায় 23% বড়। এরপরও বাজেট ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা। এজন্য অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ করবে সরকার। সরকার অনেক জায়গা থেকেই কিন্তু ট্যাক্স পান না, জনগণ ট্যাক্স দিয়ে থাকেন। সো এখানেই প্রযুক্তির ব্যবহারটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। সো এইটা এনবিআর এর নিজস্ব যেসব সংস্কার করার দরকার সেটাও এখন করতে হবে। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির টার্গেট ধরা হচ্ছে 7.5%। বিশাল রাজস্ব ঘাটতি আর বৈশ্বিক চাপের মধ্যেও বড় এই বাজেট দিয়েই 6% প্রবৃদ্ধি অর্জনের টার্গেট ঠিক করছেন অর্থমন্ত্রী। আমি দুটো হুমকি দেখছি, একটা হলো ফুড প্রাইস আর একটা হলো এনার্জি প্রাইস, এবং এই দুটো হুমকি দিয়ে মুদ্রাস্ফীতিটা হয়ে যেতে পারে। অন্য দিক দিয়ে এইটা পূরণ করতে গিয়ে যেই বাজেটের অর্থটা আমরা সংগ্রহ করব, সেটা যদি টাকা ছাপিয়ে সংগ্রহ করা হয় তাহলে তো ইনফ্লেশন আরও বেড়ে যাবে। বাস্তবায়নের দিকে যাতে আমরা সাশ্রয়ীভাবে করতে পারি, সুশাসনের সাথে করতে পারি, সময় মতো শেষ করতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটার নিশ্চয়তা বিধান করতে পারি জবাবদিহিতার মাধ্যমে, এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের প্রাধান্য দিয়ে এবারের বাজেটটাকে চিন্তা করতে হবে। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর অগ্রিম আয়কর বসতে পারে। উচ্চ মূল্যের গাড়ি নিবন্ধন ও বিলাসী পণ্যে নতুন করের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির মধ্যেও রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হামরোগের চাপ বেড়েছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। টানা জ্বর, বমি সহ নানা উপসর্গ নিয়ে হাম আক্রান্ত শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1,377 জন। রবিবার রাজধানী মুগদা হাসপাতালে হামে আক্রান্ত 55 জন শিশু ভর্তি রয়েছে। এদের কারো বয়স 5 বছরের বেশি, কারো 5 বছরের কম। টানা কয়েকদিনের জ্বর, বমি, পেটের সমস্যা এবং সারা শরীরে লালচে দাগ এমন নানা উপসর্গ দেখা দেয় সন্তানকে নিয়ে অভিভাবকরা ছুটে যান হাসপাতালে। সন্তানের অসুস্থতার কারণে অনেকের ঈদও কেটেছে হাসপাতালেই। ঢাকার ভেতরে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি নারায়ণগঞ্জ সহ আশেপাশে রোগীরা ভর্তি আছে হাসপাতালে। চিকিৎসকরা জানান, ঈদের ছুটিতে শহর থেকে অনেক লোক চলে যাওয়ার পরও হাসপাতালে হামরোগের চাপ কমছে না। এই গরমে পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান। একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী। অপরিচ্ছন্ন পরিবেশ আর ফ্রিজের টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। ভবন নির্মাণে ত্রুটি সহ আরও অনেক অসঙ্গতি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু আজ। সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। ভোক্তা পর্যায়ে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন এবং কেরোসিন লিটারে 5 টাকা করে বেড়েছে দর অপরিবর্তিত ডিজেলের। দেশের ইতিহাসে রেকর্ড বাজেট দিতে যাচ্ছে সরকার। আকার বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।